যাক, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে অনেক বড় একটা স্বস্তির খবর যে ক্যাপ্টেন রোহিত শর্মা আবার রানের মধ্যে ফিরে এসছে। বড় রান তিনি এদিন পেলেন। এবার শুধু এই বড় রানটাকে আর কি মানে এদিন যে আর কি কনফিডেন্সটা পেলেন এইটার ধারাবাহিকতাটা মেনটেন করতে পারলেই হলো। শুধু একটাই খচখচানি থেকে গেল, বিরাট কোহলি ওই বড় স্কোরটা পেলেন না। তো পরের ম্যাচে যদি তিনিও বড় স্কোরটা পেয়ে যান, সেই 16 একেবারে পূর্ণ হয়ে যাবে। তো দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতেছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার, জিতে তিনি এদিনও ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট আর বেন ডাকেট সেই আগের দিনের মতোই একেবারে ফ্লাইং স্টার্ট করেছিল। একেবারে ইন্ডিয়ান বোলারদের একেবারে শুরু থেকেই চার্জ করে দ্রুত রান বের করতে থাকছিল। প্রথম মানে পাওয়ার প্লে 10 ওভারে তারা তুলে ফেলে ওই জায়গায় 75 রান। আর সাথে বেন ডাকেট ওই জায়গায় চমৎকার একটা হাফ সেঞ্চুরি করেন। এদিন ডেবিউ হয়েছিল ভারতের হয়ে বরুণ চক্রবর্তী। তো বরুণ চক্রবর্তী ওই 11 নম্বর ওভারে বল করতে এসে মানে নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে তিনি তুলে নেন ওই ফিল সল্টের উইকেটটা। ফিল সল্ট তাকে একটা মানে স্লক সুইপ করতে গেছিলেন, কিন্তু ওই টপ এজ হয়ে ওই জায়গায় ক্যাচ আউট হয়ে গেলেন 26 রান করে। ইংল্যান্ড তাদের ওপেনিং পার্টনারশিপটা আর কি খোয়ালো ওই জায়গায় 81 রানে। এরপর দ্বিতীয় উইকেটে জো রুট আর ওই বেন ডাকেটের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই 21 রানের মতো, কিন্তু ওই জায়গায় বেন ডাকেট ওই মানে রবীন্দ্র জাডেজাকে একটা আর কি ওই লং অন ক্লিয়ার করে ছক্কা মারতে গেছিলেন, কিন্তু ওই জায়গায় টাইমিংটা ঠিকমতো হয়নি, ফলে ওই লং অন অঞ্চলের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে বেন ডাকেট 65 রান করে আউট হয়ে যান। চমৎকার একটা ইনিংস তিনি ডেলিভার করেছেন তার দলের জন্য। এরপর থার্ড উইকেটে ওই জোরুট আর হ্যারি ব্রুকের মধ্যে একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ওঠে। 66 রানের এই পার্টনারশিপটা ইংল্যান্ডকে মূলত মানে ম্যাচে বেশ একটা কমফর্ট জোনে নিয়ে গেছিল। মানে দ্রুত হারে ইংল্যান্ড আর কি প্রথম পাওয়ার প্লেতে যেভাবে রান তুলেছিল, রানের গতিটা হয়তো কিছুটা কমে গেছিল সেই জায়গায় মানে ইন্ডিয়ান স্পিনারদের দাপটে, কিন্তু মানে তারা ওই জায়গায় কিন্তু বেশ ভালো পজিশনেই ছিল। জো রুট হ্যারি ব্রুক দু প্রান্ত থেকে রান তোলার কাজটা কিন্তু দুজনেই খুব ভালোভাবে করছিলেন। 30 নম্বর ওভারই বল করতে এসেছিলেন হার্ষিত রানা। তো এসে তিনি একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে তুলে নেন ওই হ্যারি ব্রুকের উইকেটটা। মানে যতটা না ক্রেডিট হার্ষিত রানা, তার থেকে আমি বলবো ক্যাচার শুভমান গিলের। ওই মিড অন থেকে 15-20 মিটার পিছনের দিকে দৌড়ে তিনি যেভাবে আর কি ক্যাচটা ধরেছেন অসাধারণ, মানে কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয় বলে আমি মনে করি। তো হ্যারি ব্রুকের উইকেটটা তার সাথে পড়ে গেল, 34 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন। তো ইংল্যান্ডের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল 3 উইকেটে 168। এরপর 30 ওভার শেষে তাদের স্কোরটা পৌঁছে যায় 169-এ। তো এরপর মানে ইংল্যান্ডের ওই ফোর্থ উইকেটে তাদের ক্যাপ্টেন জস বাটলার আর জো রুটের মধ্যে আবার একটা 51 রানের পার্টনারশিপ করে ওঠে। তো জস বাটলার ক্রিজে থাকলেই তিনি রান তোলার কাজটা মানে সেটা যে কোনো ফরম্যাটেই হোক না কেন তিনি একবারে চালিয়ে যান। ওই 51 রানের মধ্যে 34টা রানই এসছে জস বাটলারের ব্যাট থেকে। তো এর মাঝে জো রুট নিজের 50টা কমপ্লিট করে নিয়েছিলেন ওই জায়গায়। কিন্তু মানে তাদেরও পার্টনারশিপটা যখন জমে গেছে, মনে হচ্ছিল ডেঞ্জারাস হয়ে উঠবে আরও বেশি করে, তখন হার্দিক পান্ডিয়া অ্যাটাকে এসে ফিরিয়ে দেন ওই ডেঞ্জারাস জস বাটলারের উইকেটটা। ইংল্যান্ডের স্কোরটা তখন হয়ে গেল 4 উইকেটে 219। এরপর ওই ফিফথ উইকেটে জো রুট আর লিয়াম লিভিংস্টোনের মধ্যে একটা 29 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। এরপর ইংল্যান্ডের ইনিংসের 43 নম্বর ওভারে ওই রবীন্দ্র জাডেজা অ্যাটাকে এসে তুলে নেন ওই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া জো রুটের উইকেটটা। তো জো রুট তাকে ওই জায়গায় একটা ইনসাইড আউট শট খেলতে গেছিলেন, মানে তিনি যেরকমভাবে আর কি মারতে গেছিলেন শটটা একেবারেই ব্যাটে বলে ঠিকমতো কানেকশন হয়নি। মানে ওই জায়গায় আর কি ওই মানে লং অনে অঞ্চলে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তাকে আউট হয়ে যেতে হলো। 72 বলে 69 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস তিনি খেলেছেন। আর এরপর বলতে গেলে ইংল্যান্ডের সেইভাবে আর বড় কোনো পার্টনারশিপও গড়ে ওঠেনি। ওই মানে লিয়াম লিভিংস্টোন উইকেটের এক পাশে দাঁড়িয়েছিলেন ঠিকই, কিন্তু ওই মানে ওই জায়গায় তাকে কেউই সাপোর্ট দিতে পারেননি, গাস অ্যাটকিনসন কিংবা জেমি ওভারটনের মতো ওই বোলিং অলরাউন্ডাররা। তো এরপর ওই মানে আদিল রাশিদ ওই 8th উইকেটে এসে তিনি একটা সাপোর্ট দিয়েছিলেন ওই জায়গায় ওই লিয়াম লিভিংস্টোনকে। তাদের মধ্যে একটা 26 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল, তার মধ্যে 14টা রানই এসছে ওই আদিল রাশিদের ব্যাট থেকে। আমার মনে আছে ওই 48 নম্বর ওভারে মোহাম্মদ শামিকে এক ওভারে পরপর 3টা বাউন্ডারি মেরে 15টা রান কালেক্ট করেছিলেন ওই পার্টিকুলার ওভারটা থেকে ওই আদিল রাশিদ। তো এরপর আদিল রাশিদ আর খুবই দুর্ভাগ্যবশত ওই একদম আর কি পেনাল্টিমেট ওভারে তাকে ওই জায়গায় রান আউটের শিকার হতে হলো। আর এরপর বলতে গেলে ওই লিয়াম লিভিংস্টোন উইকেটের এক পাশ আগলে রেখেছিলেন, তিনি একটু আর কি বলতে গেলে মূলত রান তোলার কাজটা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু এরপর শেষের দিকে ওই টেল এন্ডারদের থেকে সেরকম কোনো সাপোর্ট না পাওয়ায় তিনিও আর কি ইংল্যান্ডের স্কোরটাকে খুব বেশি বড় করে নিয়ে যেতে পারেননি। তো যার ফলে এক বল বাকি থাকতে ইংল্যান্ডকে 304 রানে অল আউট হয়ে যেতে হলো। তো 305 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে রোহিত শর্মা আর শুভমান গিল এদিন ওপেন করতে নেমেছিলেন। তো জয়সওয়ালকে এদিন আর কি একাদশের বাইরে চলে যেতে হয়েছিল বিরাট কোহলি ওই মানে 11-এ আসায়। তো রোহিত শর্মা আর শুভমান গিল কিন্তু শুরুটা দুর্ধর্ষ করেছিলেন, পার্টিকুলারলি ইনিংসের সেকেন্ড ওভারে ওই জেমি ওভারটনকে রোহিত শর্মা যখন ওই একটা বাউন্ডারির একটা ওভার বাউন্ডারি মারলেন, পার্টিকুলারলি ওই লাস্ট বলে যে এক্সট্রা কাভার দিয়ে তিনি ওভার বাউন্ডারিটা মারলেন, ওইটা দেখেই মনে হচ্ছিল রোহিত শর্মা আজকে বেশ ভালো টাচে রয়েছেন, শুধু নিজের ইনিংসটাকে একটু বড় করে নিয়ে গেলেই হয়। তো এরপর বলতে গেলে ইন্ডিয়ার বাকি ইনিংসটা অলমোস্ট জুড়ে প্রায় রোহিত শর্মাই শো ছিল।
আর শুভমান গিলও অপর পাশ থেকে বেশ ভালো মতোই সাপোর্ট দিয়েছিলেন। তো মানে প্রথম পাওয়ার প্লের ওই 10 ওভারের মধ্যেই ভারত তুলে ফেলে 77 রান, আর তার মধ্যেই রোহিত শর্মাও নিজের 50টা কমপ্লিট করে নেন মাত্র 30 বলে। আদিল রাশিদকে চমৎকার একটা কাট করে ওই জায়গায় বাউন্ডারি মেরে তিনি 30 বলেই 52 রানে পৌঁছে যান। মানে যে রোহিত শর্মা কিনা এত দীর্ঘ একটা সময় ধরে রান পাচ্ছিলেন না, প্রায় 3 মাস ধরে, সেটা যে কোনো ফরম্যাটের ক্রিকেটেই বলুন না কেন, তো সেই রোহিত শর্মার ব্যাটিং দেখে এদিন আপনার একেবারেই মনে হবে না যে তিনি লাস্ট 3 মাস ধরে সেরকম কোনো টাচেই ছিলেন না। তো ভারত কিন্তু ওই জায়গায় আর কি মানে রোহিত শর্মা শুভমান গিলের ওপেনিং পার্টনারশিপ ভাঙার আগে একটা সময় তাদের আর কি অলমোস্ট রান রেট ছিল 8-এর কাছাকাছি। তো ওই জায়গায় শুভমান গিলও 45 বলে নিজের 50টা কমপ্লিট করে নিয়েছিলেন। কিন্তু এরপর ওই জেমি ওভারটনের একটা মানে দুর্দান্ত ইয়র্কারে ওই জায়গায় শুভমান গিলকে বোল্ড হয়ে যেতে হলো। তো 60 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেছিলেন, আর ভারতের ওপেনিং জুটিটা ওই জায়গায় 136 রানে ভেঙে গেল। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। বিরাট কোহলি কিন্তু ওই জায়গায় বেশ একটা চমৎকার অন ড্রাইভ মেরে একটা বাউন্ডারিতে তিনি কিন্তু বেশ ভালো মতোই স্টার্ট করেছিলেন তার ইনিংসটা। কিন্তু ওই জায়গায় আদিল রাশিদ এসেই বিরাট কোহলিকে আবার বিব্রত করলেন। তো আদিল রাশিদের একটা পারফেক্ট লেগ ব্রেক ডেলিভারিতে কোহলি আর কি ড্রাইভ করতে গেছিলেন, কিন্তু সামান্য একটা সূক্ষ্ম আউটসাইড এজ হয়ে তিনি ওই জায়গায় উইকেট কিপার জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান মাত্র 5 রান করে। আর যার ফলে 20 ওভার শেষে ইন্ডিয়া স্কোরটা হয় ওই 2 উইকেটে 151। তো এরপর মানে থার্ড উইকেটে ওই রোহিত শর্মা আর শ্রেয়াস আয়ারের মধ্যে একটা 70 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটাই মূলত ভারতকে যে জয়ের নিশ্চয়তাটা একেবারে পুরোপুরি এনে দিয়েছিল। এরপর এই 27 ওভারের মধ্যেই ভারত 200 রানের গন্ডি টপকে যায়। তো রোহিত শর্মা ওই জায়গায় এদিন দুর্দান্ত টাচে ছিলেন। তো রোহিত শর্মাকে দেখলাম ওই আদিল রাশিদকেই একটা ওই আর কি স্টেপ আউট করে লং অফের উপর দিয়ে ছক্কা মেরে তিনি নিজের সেঞ্চুরিটা তুলে নেন। তো ওই মাত্র 76 বলে নিজের সেঞ্চুরিটা এদিন তিনি পেয়েছেন। ওই আদিল রাশিদকেই একটা বাউন্ডারি মেরে তিনি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন, আবার এই আদিল রাশিদকেই ছক্কা মেরে নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করলেন। তো দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছেন। তো তারপর রোহিত শর্মা আউট হলেন ওই লিয়াম লিভিংস্টোনের একটা ফুল টস ডেলিভারিতে, খুবই আনলাকি বলতে হবে, কারণ এমনি লিয়াম লিভিংস্টোন পার্ট টাইম স্পিনার, আর তার উপর ওই জায়গায় একটা মানে যে ডেলিভারিটায় তিনি আউট হয়েছেন ওটা একবারই এক্সপেক্টেড ছিল না। তো যাই হোক, তার আগে তো রোহিত শর্মা নিজের কাজটা পুরোপুরি করে দিয়ে গেছেন। 90 বলে 119 রানের একটা ঝকঝকে ফ্যান্টাস্টিক ইনিংস তিনি খেলেছেন। 12টা চার 7টা ছক্কা তিনি মেরেছেন তার ইনিংসে। তো রোহিত আউট হয়ে যাওয়ার পর ভারতের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 220। এরপর ফোর্থ উইকেটে আর কি আকসার প্যাটেল আর শ্রেয়াস আয়ারের মধ্যে একটা 38 রানের পার্টনারশিপ হয়। আকসার প্যাটেলকেও এদিন আর কি ফ্লোটার হিসেবে ওই নাম্বার 5-এ পাঠানো হয়েছিল। যখন মনে হচ্ছিল এই জুটিটাই ভারতকে ওই জয়ের লাইনটা ক্রস করে দেবে, তখনই শ্রেয়াস আয়ারের সাথে আকসার প্যাটেলের একটা ভুল বোঝাবুঝিতে ওই জায়গায় শ্রেয়াস আয়ারকে রান আউট হয়ে যেতে হলো। তো 44টা রান তিনি এদিন করেছেন, মানে নিশ্চিত হাফ সেঞ্চুরিটা ফেলে এলেন বলাই চলে। এরপর কে এল রাহুল ক্রিজে আসেন, কিন্তু রাহুলও এদিন আর কি বলতে গেলে খুবই হতাশ করলেন। রাহুলের থেকে আশা ছিল যে তিনি অন্তত ম্যাচটা পুরোপুরি শেষ করে দিয়ে আসবেন, তো সেই কাজটাও আগের দিনের মতো এদিনও তিনি করতে ব্যর্থ হলেন। একটা বাউন্ডারি তিনি মেরেছিলেন, কিন্তু খুবই আনলাকিলি ডাউন দ্য লেগের একটা ডেলিভারিতে ওই একটা সামান্য ডিফ্লেকশন হয়ে উইকেট কিপার জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান 10 রান করে। এরপর হার্দিক পান্ডিয়া ক্রিজে আসেন, তিনিও দুটো বাউন্ডারি মেরেছিলেন, কিন্তু তারপর হার্দিক পান্ডিয়াও দেখলাম নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না। ওই মিড উইকেটে একটা বড় শট খেলতে গিয়ে তিনি ওই জায়গায় ক্যাচ আউট হয়ে যান। ওই 10টা রানই তিনি করেছেন। মানে ভারতের তখন স্কোরটা হয়ে গেছিল 6 উইকেটে 286, তখনও কিন্তু জয়ের জন্য 19 রান বাকি। তো এরপর বাকি কাজটা করতে আর কোনো রকম ভুলচুক করেনি রবীন্দ্র জাডেজা আর ওই আগে থেকে ক্রিজে সেট হয়ে যাওয়া আকসার প্যাটেলের জুটিটা। এদের মধ্যে যে অপরাজিত 22 রানের পার্টনারশিপটা হয়, সেটাই বলতে গেলে ভারতকে ওই জয়ের লাইনটা পুরোপুরি ক্রস করিয়ে দেয়। রবীন্দ্র জাডেজা ওই জায়গায় শেষের দিকে নেমে 2টা বাউন্ডারি মেরেছিলেন ঠিক ওই আগের দিনের মতোই। আর আকসার প্যাটেল ওই নাম্বার 5-এ ব্যাটিং করতে নেমে আমি বলছিলাম যে টিম ম্যানেজমেন্টের আস্থার সম্পূর্ণ প্রতিদান এদিনও তিনি দিলেন। একেবারে পুরোপুরি ভারতকে ওই জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তবেই তিনি মাঠ ছাড়লেন। 43 রানে তিনি এদিন অপরাজিত ছিলেন, যার ফলে এই ম্যাচটা তারা জিতে নেয় 4 উইকেটের ব্যবধানে। আর যার ফলে এই 3 ম্যাচের ওডিআই সিরিজটাও ভারত 2-0-তে অলরেডি এগিয়ে গেল। শুধু এগিয়ে গেল না, সিরিজ জয়টাও তারা নিশ্চিত করে ফেললো ওই শেষ ম্যাচ বাকি থাকতেই। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই সেকেন্ড ওয়ানডে ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি তাহলে কোনটাকে বলবেন? আপনারা বলতেই পারেন ইংল্যান্ডের স্কোরটা একসময় 40 ওভার শেষে ছিল 4 উইকেটে 230, সেখান থেকে তারা শেষ 10 ওভারে তুলতে পেরেছে মাত্র 74 রান, খুইয়েছে 6টা উইকেট। এই মডার্ন ডে ক্রিকেটে ওই স্লগ ওভার বা ডেথ ওভারে গিয়ে লাস্ট 10 ওভারে 74 রান তোলাটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। তো যার ফলটা ইংল্যান্ড এই ম্যাচে হাতে নাতে পেল। 300+ স্কোর করেও তাদের এই ম্যাচটা হেরে যেতে হলো ওই 5 ওভারের বেশি বাকি থাকতেও। তো ডেফিনেটলি এই শেষ 10 ওভারে তাদের ওই মাত্র 74 রান তোলাটাকে আপনারা টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন রোহিত শর্মার ওই ফ্যান্টাস্টিক ইনিংসটার কথা, 90 বলে 119 রানের যে ঝোড়ো বিধ্বংসী ইনিংসটা তিনি খেলেছেন, সেটাকেও আপনারা টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিংবা বলতে পারেন ওই মানে পরপর 2 উইকেট ইংল্যান্ড কিন্তু তখন তুলেই নিয়েছিল শুভমান গিল আর বিরাট কোহলির উইকেটটা, কিন্তু ওই থার্ড উইকেটে রোহিত শর্মা আর ওই শ্রেয়াস আয়ারের মধ্যে যে 70 রানের পার্টনারশিপটা হয়ে গেল, আমি যেটা আর কি একটু আগেও বললাম, ওই পার্টনারশিপটাই মূলত ভারতকে ওই জয়টা পুরোপুরি নিশ্চিত করে দিয়েছিল। থার্ড উইকেটে 70 রানের পার্টনারশিপটাকেও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতেই পারেন। কিন্তু আমার কাছে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? ওই রোহিত শর্মা শুভমান গিলের 136 রানের ওপেনিং স্ট্যান্ডটা।
ওই পার্টনারশিপটাই বলতে গেলে মূলত আর কি ভারত যে 300+ রানের টার্গেট চেস করছিল, মানে এত বড় রানের লক্ষ্য হওয়া সত্ত্বেও একেবারেই মনে হয়নি। তারা যেভাবে আর কি ফ্লাইং স্টার্ট করেছিল, একেবারে ইংল্যান্ডের বোলারদেরকে শুরু থেকেই চার্জ করে ওই প্রায় অলমোস্ট শুরু থেকেই 7+ বা 8+ রান রেট রেখে তারা কন্টিনিউয়াসলি ব্যাটিং করে যাচ্ছিল। ওই ওপেনিং পার্টনারশিপেই যে 136 রানটা যোগ করে ফেলে রোহিত শর্মা আর শুভমান গিল, ওটাই হচ্ছে এই সেকেন্ড ওয়ানডে ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।